5 কেজি হয়েছে এটা? 5 কেজি 590 গ্রাম। ওরে বাবা, 200 কত 30। আপনারা যদি নিঝুম দ্বীপে আসেন, পালকির চরে আসতে পারেন হরিণ দেখার জন্য, একদম বিকেলের টাইমটাতে। তাঁবুতে বা হেমকের রাত্রি যাপনটা খুবই অসাধারণ। এটা আসলে যারা কোনোদিন তাঁবুতে বা হেমকে থাকে নেই রাতে, তারা আসলে বুঝতে পারবে না। বাংলাদেশে যে কয়েকটি পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে নিঝুম দ্বীপ অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে ভ্রমণপ্রিয় পর্যটকগণ প্রায় প্রতিদিনই এই দ্বীপে ভ্রমণ করে থাকেন। শীত মৌসুমে ক্যাম্পিং করে রাত্রি যাপন করতে বহু পর্যটক এই দ্বীপকে বেছে নেন। তেমনি পান্থলিপির সাথে এবারের ভ্রমণ যাত্রা মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এক অনিন্দ্য সুন্দর স্থান নিঝুম দ্বীপে। আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব নিঝুম দ্বীপে কিভাবে রাত্রি যাপন করেছি তার বিস্তারিত সবকিছু। এছাড়াও এই ভ্রমণের সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি নিঝুম দ্বীপ থেকে। নিঝুম দ্বীপ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। যেহেতু নিঝুম দ্বীপে সরাসরি কোনো যাতায়াত ব্যবস্থা নেই, তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিকেল 5:30 হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারান 3 লঞ্চে আমাদের যাত্রা শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন আছি সদরঘাটে। তো এখন এমবি ফারান 3-এ আছি। উদ্দেশ্য হলো নিঝুম দ্বীপ যাওয়া। তো আপনাদেরকে নিঝুম দ্বীপের সৌন্দর্য দেখাবো। এই যাত্রায় আমরা যাচ্ছি 5 জন। আপনারা যদি আমার মতো খরচ কমাতে চান তাহলে গ্রুপ নিয়ে ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন। লঞ্চে ইঞ্জিনের শব্দ এড়াতে আমরা সারেংয়ের পাশের সিটটা নিয়েছিলাম। জনপ্রতি ভাড়া পড়েছিল 700 টাকা। যাদের বাজেট একটু বেশি তারা চাইলে কেবিন নিয়েও ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 থেকে 7650 টাকা পর্যন্ত। এছাড়াও ডেকে গেলে ভাড়া পড়বে 500 টাকার মতো। বিকেলের যাত্রাপথে নদী, নৌকা এবং আশেপাশের পরিবেশ দেখে ভালো লাগছিল। নদীর আশেপাশের মানুষের কর্মমুখ দৃশ্যের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে যাবে টের পাবেন না। চারিদিকে অন্ধকার নামলে কিছুক্ষণ পর পর ঝলমলে আলোকিত লঞ্চগুলো পাশ কাটিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দারুণ লাগবে। রাতে গান আড্ডায় কাটিয়ে দিতে পারেন লম্বা সময়। চমৎকার একটা যাত্রাপথ পাড়ি দিয়ে ভোর প্রায় 5:30 দিকে লঞ্চ আমাদের হাতিয়া উপজেলার তমুদ্দি ঘাটে নামিয়ে দিল। তমুদ্দি ঘাট হতে এখন আমাদের গন্তব্য মুক্তারিয়া ঘাট। এখান থেকে মোটরসাইকেল, সিএনজি এবং অটোরিক্সা যোগে মুক্তারিয়া ঘাট যাওয়া যায়। যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। সেক্ষেত্রে মোটরসাইকেল ভাড়া পড়বে 600 টাকা, সিএনজি এবং অটোরিক্সা ভাড়া পড়বে 700 থেকে 900 টাকা পর্যন্ত। আমরা এখন নিঝুম দ্বীপের যাত্রাপথে আছি। তো আলমগীর ভাই আছে, উনি অটো ড্রাইভার। তো আপনারা যদি কখনো আসেন, আমি ওনার নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন, ওনার সাথে আসতে পারেন। আমরা এই অটোরিক্সাটি ভাড়া করেছি 700 টাকায়। মাঝে কিছুটা সময় যাত্রা বিরতি নিয়ে আমরা চর চ্যাঙ্গা বাজারে সকালে নাস্তা করি। চরচ্যাঙ্গা বাজার থেকে এখন আমার গন্তব্য ছিল মুক্তারিয়া ঘাটে। তো যাত্রাপথে চমৎকার একটা জায়গা পড়লো, তো চিন্তা করলাম যে এখানে সকালে নাস্তাটা করে যাই। তো আপনারা যদি মুক্তারিয়া ঘাটে যেতে চান তাহলে এই জায়গাটায় সকালে নাস্তাটা করতে পারেন। নাস্তা শেষ করে আবারও রওনা হয় মুক্তারিয়া ঘাটের উদ্দেশ্যে। যাত্রাপথে গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম। অন্যরকম এক অনুভূতি। এই যাত্রাপথে নেই কোনো ক্লান্তি, শুধু দৃষ্টির ক্ষুধা বৃদ্ধিতে এই পথ চলা। এখন চরের মধ্যে দিয়ে হাঁটতেছি। মুক্তারিয়া ঘাট এখনো পৌঁছাই নাই, অনেক লম্বা একটা পথ। তো অটো নিয়ে আসেন তাহলে অনেকটা সময় লেগে যাবে। এখানে মোটরসাইকেলটাই আমি প্রেফার করব আপনাদের। যদি গ্রুপ ছোট হয় তাহলে অবশ্যই মোটরসাইকেল নিয়ে আসার চেষ্টা করবেন। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর চলে আসলাম মুক্তারিয়া ঘাটে। এখান থেকে ইঞ্জিন চালিত ট্রলার প্রায় সবসময় পাওয়া যায়। নদীর ওপারেই নিঝুম দ্বীপ।
যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। ইঞ্জিন চালিত ট্রলার নামিয়ে দিবে বন্দরটিলা ঘাটে। বন্দরটিলা ঘাটে নামার পর এখান থেকে একটা সিএনজি ভাড়া নিয়ে চলে যাব নামার বাজার। সিএনজি ভাড়া পড়েছিল 250 টাকা। আপনারা চাইলে মোটরসাইকেল করেও নামার বাজার যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা দামাদামি করে নেবেন। যাত্রাপথে প্রাকৃতিক পরিবেশে আর সারি সারি গাছ দেখে দারুণ লাগছিল। মূলত নামার বাজার থেকেই আমাদের নিঝুম দ্বীপ ঘোরাঘুরির মূল পরিকল্পনা শুরু হবে। প্রায় 30 মিনিট পর আমরা পৌঁছে গেলাম নামার বাজার। কি অবস্থা আপনাদের? আমি এখন নামার বাজারে আছি। তো এখান থেকে আমাদের মূল প্ল্যানটা শুরু মূলত। তো এখন বোট নিয়ে চলে যাব হলো বিভিন্ন চরগুলো যেগুলো আছে আশেপাশে দেখার মতো, সেগুলো দেখতে। 5 কেজি হয়েছে এটা? 590 গ্রাম। ওরে বাবা, 200 কত? 30 ভালো একদম। আচ্ছা, তরমুজ নিয়ে যাচ্ছি আমরা পথে খাওয়ার জন্য। আপনারা যদি বোট রিজার্ভ করতে চান, এই যে নুরুল ইসলাম ভাই আছে, ওনার সাথে কথা বলে রাখতে পারেন। আমি নাম্বারটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আর আপনার নাম কি ভাই? মোহাম্মদ আবুল কালাম। জুবাই ভাই আছে, যারা যে ক্যাম্পিং করতে চান ক্যাম্পিং এর জন্য উনি হেল্প করে থাকেন। আমাদের তাবু পার নাইট 500 টাকা। তাবু 500 টাকা। আর এমনি খাবার দাবারের ব্যবস্থা আপনারা করেন হোটেলে? কথা বলে যদি বারবিকিউ করতে চায় কেউ? এটা হলো ভিন্ন আলাদা আলাদা। আচ্ছা ঠিক আছে। নিঝুম দ্বীপ পূর্বে চর ওসমান নামে পরিচিত ছিল। এছাড়া অনেকে এই দ্বীপকে ইছামতির দ্বীপ বলেও ডেকে থাকে। নামার বাজার পৌঁছে প্রথমে চলে যাই এখানে ওয়াচ টাওয়ারে। আমি এখন ওয়াচ টাওয়ারে উঠতেছি। তো ওয়াচ টাওয়ার থেকে মূলত আশেপাশের যে একটা প্রাকৃতিক দৃশ্য আছে এটা দেখা যায় খুব সুন্দরভাবে। তো এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে যে এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে উঠবেন, কারণ এখানে অনেক জায়গায় ভেঙে গিয়েছে। তো সেটা মাথায় রাখবেন আপনারা। তো চলেন আপনাদের ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখায় কেমন লাগে। ওয়াচ টাওয়ারটা যেহেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাই সাবধানতা অবলম্বন করাটা জরুরি। এখান থেকে প্রকৃতির চমৎকার একটা দৃশ্য দেখা যায়। আর এখানে অনেক বোটগুলো আছে, নোঙর করা আছে। মূলত জেলেরা এখানে মাছ ধরে বোটগুলো নোঙর করে রাখে এবং বিকেলের দিকে হয়তো বা আবার সমুদ্রে চলে যাবে মাছ ধরতে। তো আপনারা যদি আসেন তো এই আশেপাশের এই দৃশ্যটা উপভোগ করতে পারেন। আর এখানকার যে নৌকা আছে বা জেলেদের কাছ থেকে মাছ কিনে আপনারা খেতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো নিঝুম দ্বীপের চমৎকার একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে কিছুটা সময় কাটানোর পর এখন একটা ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে ঘুরে আসবো কবিরার চর, চৌধুরী খাল, কমলা দিঘি সহ দর্শনীয় জায়গাগুলো। এছাড়া হরিণের খুঁজে ঘুরে দেখব কেওড়া বন। এখানে অনেক ইঞ্জিন চালিত বোট পেয়ে যাবেন। দরদাম করে ভাড়া নিতে পারেন বোটগুলো। এই ইঞ্জিন চালিত বোটটি ভাড়া পড়েছিল 1300 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে মাঝির নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে ওনার সাথেও ঘুরে আসতে পারেন। নিঝুম দ্বীপ থেকে আমাদের প্রথম গন্তব্য কবিরার চর। চরটি খুব কাছে হওয়ায় যেতে খুব বেশি সময় লাগে না। আমি এখন কবিরাজ চরে আছি। তো এই চরের নাম মূলত একজনের নামে হয়েছে, কবির নামে একজনের। তো আগে যখন মাছ ধরতো জেলেরা, কবির নামে যে জেলে ছিলেন তিনি মূলত এই চরটা আবিষ্কার করেন। তো এই জন্য এটার নাম হয়েছে হলো কবিরাজ চর। এই চরটিতে প্রচুর কেওড়া ও ছইলা গাছ দেখতে পাওয়া যায়। এছাড়াও বনের গভীরে হরিণের খোঁজে বেরিয়ে পড়তে পারেন। বিচ্ছিন্ন এই চরটিতে ভ্রমণপ্রিয় পর্যটকগণ ঘুরতে আসেন। এখানকার মনোমুগ্ধকর দৃশ্যে আপনিও মুগ্ধ হতে বাধ্য হবেন। তো এখানে আপনারা যদি নিঝুম দ্বীপে আসেন এখানে ঘুরে যেতে পারেন, খুবই কাছে নিঝুম দ্বীপ থেকে। আর এখানে দেখার মতো স্পেশালিটি হিসেবে কিছুই নাই, কিছু কেওড়া গাছ আছে আর এখানে যে প্রকৃতি আছে এটাই। কিছুটা সময় এখানে কাটানোর পর এখন গন্তব্য চৌধুরী খাল। কবিরাজ চর দেখা শেষে এখন নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। যাত্রাপথে নদীপথের চমৎকার দৃশ্যে বিমোহিত হচ্ছিলাম। জোয়ার কিংবা ভাটার সময় এখানে জেলেরা পুরোটা সময় মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকেন। চৌধুরী খালের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে
খুবই ভালো লাগবে। খালের দুপাশে বন, খাল ধরে কিছু দূর গেলে কেওড়া বনে হরিণ দেখার জন্য খানিকটা বিরতি দিয়ে থাকে। চমৎকার একটা জায়গা। আসলে এই চৌধুরীখাল দিয়ে একটু ভিতরের দিকে আসলে হরিণ দেখার জন্য এইখানে নামায় দেয়। সামনের দিকে এগোচ্ছি, জানি না হরিণের দেখা পাবো কিনা। মনে হচ্ছে যে জায়গাটা নীরব, পাইলেও পাইতে পারি। অনেক সুন্দর, এত চমৎকার। পাখির ডাক, কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক আর বাতাসে পাতার যে শব্দ, সেই শব্দটা। হাঁটতে হাঁটতে একটা দিঘির সামনে চলে আসলাম। এই দিঘিটার নাম হচ্ছিল কমলার দিঘি। আসলে এটার নাম কেন কমলার দিঘি হয়েছে আমার জানা নেই। তো আপনারা যদি কখনো আসেন, এটার পারে বসতে পারেন কিছুক্ষণ। কৃত্রিম মিঠা পানির এই দিঘিটি খনন করা হয়েছে মূলত বনের পশু পাখির জন্য। দিঘির পাড়ে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন। এছাড়াও আমাদের মতো খেতে পারেন তরমুজ। খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়ব হরিণের খোঁজে। নিঝুম দ্বীপে প্রায় 40,000-এর মতো হরিণ রয়েছে। অনেকেই এই বনে হরিণ দেখার জন্য এসে থাকেন। বনের ভিতর দিয়ে হাঁটলে দেখা মিলবে প্রচুর শ্বাসমূলের। চারপাশে রয়েছে সবুজের সমারোহ। নিঝুম দ্বীপে চিত্রা হরিণ দেখা যায় সবচেয়ে বেশি। হরিণ ছাড়াও নিঝুম দ্বীপে মহিষ, শেয়াল, সাপ, বনমোরগ, বনবিড়াল, বন্য শূকর, বানর ইত্যাদি দেখা যায়। এছাড়াও প্রায় 35 প্রজাতির পাখিরও দেখা পাওয়া যায় শান্ত ও নীরব এই দ্বীপে। এদের মধ্যে উল্লেখযোগ্য গাংচিল, চখাচখি, কাদাখোঁচা, সামুদ্রিক ঈগল, শঙ্খচিল, বক সহ আরো অনেক ধরনের পাখি। চরে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা নানান গাছপালায় পরিপূর্ণ, মুখরিত পাখির কলকাকলিতে। সবুজ বনের ভেতরে হেঁটে গেলে দেখা মিলবে বিভিন্ন ধরনের গাছে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটা হরিণেরও দেখা পেলাম না। আসলে এখানে হরিণ দেখাটা এত সহজ না, কারণ ম্যাক্সিমাম হরিণ দেখা যায় হচ্ছিল বিকেলের দিকে। আমি যেহেতু দুপুরের দিকে এসেছি, তো এই জন্য হরিণের দেখা পাইনি। আর আরেকটা সময় দেখা যায় খুব ভোরে। তো আপনারা যদি কখনো আসেন এখানে, চেষ্টা করবেন বিকেলের টাইমটাতে আসার জন্য। যদি ভাগ্য ভালো থাকে তাহলে হরিণের দেখা পেতে পারেন। নিস্তব্ধতায় অনেকক্ষণ খোঁজাখুঁজ করেও হরিণের দেখা না পেয়ে ফিরতে যাত্রা শুরু করলাম। চমৎকার একটা ট্রলার যাত্রা শেষে এখন ঘাটে নামলাম আবার। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, এরপরে পরবর্তী গন্তব্যের দিকে চলে যাব। দুপুরের খাবারের জন্য নামার বাজারে বেশ কিছু খাবারের হোটেল পেয়ে যাবেন। পছন্দ অনুযায়ী আগে থেকে খাবারের অর্ডার করলে হোটেল থেকে খাবারের ব্যবস্থা করে রাখবে। তবে আমি সাজেস্ট করব, এখানে আসলে নদীর মাছ খেতে ভুলবেন না। ভাই কেমন হয়েছে খাবার? অসাধারণ, মজা হয়েছে না? দুপুরের খাবার খাওয়া শেষে এখন আমাদের গন্তব্য সূর্যদ্বীপ ও পালকির চরে। নামার বাজার থেকে একটা সিএনজি অথবা মোটরসাইকেল ভাড়া নিতে পারেন। আমাদের সিএনজি ভাড়া পড়েছিল 800 টাকা। বলে রাখা ভালো, আপনারা যদি নিঝুম দ্বীপের জাতীয় উদ্যানটা ঘুরে দেখতে চান, তাহলে সে অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন। যাত্রাপথে এখানে লাইট হাউসটা চোখে পড়বে। আপনি চাইলে এখানে কিছুটা সময় নিয়ে ছবি তুলতে পারেন। এছাড়াও আশেপাশের মনোরম সব দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। প্রায় 25 মিনিট পর আমরা চলে আসলাম সূর্যদ্বীপ। আমি এখন সূর্যদ্বীপে আছি। তো এই জায়গাটা কিন্তু চমৎকার একটা জায়গা, বিশাল একটা এরিয়া। এই জায়গা যদি জোয়ারের সময় আসেন তাহলে অবশ্যই পানি পাবেন, কিন্তু আমি ভাটার সময় আসছি। তো এইখান থেকে চারিদিকের ল্যান্ডস্কেপ এত জোস লাগতেছে আর এত বাতাস, মানে খুবই ভালো লাগতেছে, বলে বুঝতে পারবো না। তো সূর্যদ্বীপে যদি কখনো আসেন, এখানে বিকালের টাইমটাতে অবশ্যই আসবেন। আর বিকালের টাইমটাতে আসলে চমৎকার একটা ভিউ দেখতে পারবেন। পাশে যে মহিষের পাল আছে, মহিষের পাল দেখতে পারবেন। ইভেন একটা গুলিয়াখালির মতো একটা জায়গা আছে, সেটাও দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এছাড়াও অনেক রকমের পাখি আছে এখানে। মূলত এখানে গুলিয়াখালির মতো একটা জায়গা রয়েছে, সেটা দেখার জন্য কিছুটা সময় এখানে কাটাতে পারেন। এছাড়াও স্থানীয় লোকজনের কর্মব্যস্ততার মুহূর্তগুলো সম্পর্কে স্পষ্ট একটা ধারণা নিতে পারেন। পরন্তু বিকেলে চমৎকার কিছু মুহূর্ত কাটাতে চাইলে সূর্যদ্বীপ হতে পারে দারুণ একটি জায়গা।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লম্বা একটা সময় কাটিয়ে দিতে পারেন এখানে। সূর্যদ্বীপ থেকে এখন আমাদের গন্তব্য পালকির চর। নিঝুম দ্বীপ অনেকগুলো ছোট ও বড় চরের সমন্বয়ে গঠিত। এর মধ্যে অন্যতম চরগুলো হলো বল্লার চর, কমলার চর, পালকির চর, চরমুড়ি ইত্যাদি। মূলত গাইডের কথা মতো এখানে আমরা হরিণের খোঁজে যাব। আমি এখন পালকির চরের দিকে যাচ্ছি, তো হরিণের খোঁজে মূলত যাওয়া। আর পালকির চরটা আসলে সবাই যায় না, এখানে জাতীয় উদ্যান যেখানে আছে ওইখানে যায়। তো আপনারা যদি নিঝুম দ্বীপে আসেন, পালকির চরে আসতে পারেন হরিণ দেখার জন্য, একদম বিকেলের টাইমটাতে। স্থানীয় লোকজন নাকি প্রায় এখানে হরিণের দেখা পায়। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে বনের দিকে যাচ্ছি। পালকির চরে অনেক হাঁটাহাঁটি করা লাগতেছে হরিণ দেখার জন্য। আমি ভেবেছিলাম একটু দূরেই, বাট এটা তো বহুত দূরে মনে হচ্ছে। আপনারা যদি কখনো পালকির চরে আসেন হরিণ দেখার জন্য, একদম সন্ধ্যা নামার একটু আগে আসবেন, কারণ হরিণগুলো একদম বিকেলের শেষ মুহূর্ত যেটা, তখন বের হয় খাওয়ার জন্য। তো সেই সময়টাতে যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবেন। রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে, চরের মাঝখান দিয়ে হাঁটতেছি। বাট চর হলেও এখানে ঝাউবন, কেওড়া গাছ, ছইলা গাছ এগুলো দেখা মিলবে। তো চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে একটা বাতাস না, মানে বাতাসটাই মন প্রাণ শান্তি করে দিচ্ছে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও হরিণের দেখা পেলাম না, তবে এতে কোনো আফসোস না থাকলেও পালকির চরটা আমার কাছে দারুণ লেগেছে। সন্ধ্যা নামার পর আমরা চলে যাই আমাদের ক্যাম্পিং সাইটে। এই দ্বীপের মূল আকর্ষণই হলো ক্যাম্পিং করা। যাদের তাঁবু নাই তারা চাইলে এখানে এসে তাঁবু ভাড়া নিতে পারবেন। এছাড়াও যারা তাঁবুতে রাত্রি যাপন করতে চান না, তারা চাইলে এখানে হোটেলে রুম ভাড়া করে রাত্রি যাপন করতে পারেন। রাত গভীর হওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে তাঁবু সেট করে কিছুক্ষণ বিশ্রাম নেই। বিশ্রাম শেষে শুরু হয় আমাদের রাতের খাবারের আয়োজন। সামনে চলছে আমাদের বারবিকিউর আয়োজন। তো আগুনটা ভালো মতো জ্বালানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে। আমাদের গাইড সবকিছু ব্যবস্থা করে রেখেছিল। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে গাইডের নাম ও নম্বর দিয়ে রাখবো, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। রাতের খাবারে ছিল বারবিকিউ আর পরোটা। এছাড়াও আমরা নিজেরাই চা কফি বানিয়ে খাচ্ছিলাম। গল্প, গান, আড্ডায় কখন যে সুন্দর মুহূর্তগুলো চলে যাচ্ছিল টের পাচ্ছিলাম না। অনেকটা সময় কাটানোর পর রাতে আমরা হ্যামকে থাকার পরিকল্পনা করি এবং সেই অনুযায়ী রাত্রি যাপন করি। খুব ভোরে তাঁবু থেকে বের হয়ে সূর্যোদয়ের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। রূপ বৈচিত্র্যে ভরপুর নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের ক্যাম্পিং সাইট থেকে বিদায় নিচ্ছি। গলার অবস্থা খুবই খারাপ, গতকালকে হ্যামকে ছিলাম আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, সর্দি লেগে গেছে। তো আপনারা নিঝুম দ্বীপে আসলে অবশ্যই এনজয় করবেন। আর এখন আমার গন্তব্য হচ্ছে হলো ঘাটের দিকে। আপনারা যদি এখানে আসেন তাহলে জেলেদের একটা যে জীবনযাপন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আর এছাড়াও প্রতিদিন সকালবেলা কিন্তু জেলেরা মাছ ধরে নিয়ে আসে, ফ্রেশ মাছ কিনে সেগুলো খেতে পারেন। এখানে নিঝুম দ্বীপ নামে একটা রেস্তোরাঁ আছে, তো সেখানে খাবারের মান খুবই ভালো। সকালের সময়টায় অসাধারণ কিছু সময় কাটানোর পর সকালে নাস্তা করে এখন আমাদের গন্তব্য হাতিয়ায়। বলে রাখা ভালো, সকাল 8টার দিকে ঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রীবাহী ট্রলার রওনা দিয়ে থাকে। আমরা এখন ট্রলারে আছি, তো গন্তব্য ছিল তমুদ্দি ঘাট, এরপরে হচ্ছে হলো লঞ্চে যাব ঢাকাতে। তাই কেমন লাগছে? অসাধারণ লাগছে। অবশ্যই এই সময়টা আসলে মানুষ কম থাকে, তেমনটা ভিড়ও নেই, ভালো লাগছে। শীতের সময় যেমন ভালো লাগে, এটা আমার কাছে খারাপ না। রাতে প্রচন্ড ঠান্ডা ছিল। মেইনলি হচ্ছে গিয়ে তাঁবুতে বা হেমকের রাত্রি যাপনটা খুবই অসাধারণ। এটা আসলে যারা কোনোদিন তাঁবুতে বা হেমকে থাকে নেই রাতে, তারা আসলে বুঝতে পারবেন। নেক্সট উইন্টার ইনশাল্লাহ আসবো, তখন হচ্ছে যে এখানকার যে মেইন সৌন্দর্যটা সেটা আসলে আশা করি তখন দেখা যাবে। রাতে আমরা যে বারবিকিউ বা আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো করছি সেগুলো খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করছে। তো ওভারঅল ফ্রেন্ড সার্কেল মিলে আসলে অবশ্যই খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা, নেক্সট আসার প্ল্যান আছে ইনশাআল্লাহ। নিঝুম দ্বীপ থেকে হাতিয়ার ট্রলার ভাড়া পড়বে 250 টাকা, আর হাতিয়া থেকে পরবর্তী লঞ্চ 11টা থেকে 12টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়।
সবুজে শ্যামলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ। বিভিন্ন চর বা দ্বীপকেন্দ্রিক স্থানগুলোকে ঘিরে ভ্রমণপ্রিয় পর্যটকগণ বিভিন্ন মৌসুমে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন। নদীপথের রোমাঞ্চকর ভ্রমণ যাত্রা এবং দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে নিজম দ্বীপ হতে পারে অন্যতম স্থান। চোখের দৃষ্টিসীমার পুরোটা জুড়ে সবুজ আর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে নিজম দ্বীপ ভ্রমণ করতে পারেন আপনিও। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live